হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের মডেল কোশ্চেন পেপার 4 যেটা রয়েছে তার যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে গ্রুপ এ সেগুলো সলভ করব। তো চলো দেখো একের দাগের কি বলেছে। একের দাগের একেরটা এক্স এর কিউব মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করো। কি বলা আছে একের দাগের একের দাগের কি বলা আছে এক্স এর কিউব মাইনাস 1/x² এর হোল টু দি পাওয়ার 15 এটা বলে দেওয়া আছে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করবো, আগে ধরে নিই যে ধরি r প্লাস 1তম পদ হলো x বর্জিত। ঠিক আছে, r প্লাস 1তম পদ হলো x বর্জিত, এটা আমরা ধরে নিলাম। তাহলে টি আর প্লাস 1 সাধারণ পদের সূত্রটা কি হয়, এনসিআর। এন মানে এখানে 15, সি এখানে আর, তাই তো এনসিআর। এ মানে হচ্ছে এখানে x এর কিউব a টু দি পাওয়ার n মাইনাস আর, n মানে হচ্ছে 15 মাইনাস আর ইনটু x টু দি পাওয়ার r। দেখো যদি এটাকে এর সাথে তুলনা করো তোমরা, সব সময় কি হয় বিস্তৃতিটা কি হয় a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এর বিস্তৃতিতে সাধারণ পদের যে সূত্রটা সেটা হয় এর মান কোনটা, x এর কিউব, সেজন্য এখানে এর জায়গায় x এর কিউব বসিয়েছি। আর এই যে x, এই x এর জায়গায় কি আছে মাইনাস 1/x², তাই তো এইটা মাইনাস সাইনটাও কিন্তু নিতে হবে আগে, বোঝা গেল। তাহলে ইনটু মাইনাস 1/x² এর হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা হলো সূত্রটা। তাহলে এবারে আমরা এটাকে সিম্পলিফাই করি। 15c r যেটা আছে থাক, এটা 15c r x কিউব টু দি পাওয়ার 15 মাইনাস r আছে। তাহলে এটাকে ভাঙো, তাহলে x এর এটা কত হচ্ছে x এর কিউব টু দি পাওয়ার, এখানে গুণ করে দাও 15 × 45 মাইনাস 3r পাওয়ার, আর এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়ে যায়, ইনটু দেখো এখানে মাইনাস আছে, প্রসেসটা জেনে নাও। এখানে মাইনাস 1 টু দি পাওয়ার r করে দিচ্ছি, মানে মাইনাস একটাকে বাইরে বের করে দিচ্ছি, হোল টু দি পাওয়ার r ইনটু দেখো নিচে x² আছে। তাহলে এটাকে যদি উপরে তুলি এটা কত হবে x টু দি পাওয়ার -2 হবে, তাই তো তার আবার r হয়ে যাবে, বোঝা গেল জিনিসটা। এটাকে যদি উপরে তুলতে যাই লবে তাহলে মাইনাস হবে সূচকের নিয়ম অনুসারে, সেটা টু দি পাওয়ার r আছে, তাহলে x টু দি পাওয়ার -2r, তাহলে x টু দি পাওয়ার -2r হয়ে গেল। এবারে কি করব, x গুলোকে একদিকে আনবো, এটা হচ্ছে নিয়ম। 15c r এটা যেটা আছে লিখি -1 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার, দেখো 45 - 3r -2r, তাহলে 45 - 3r -2r। পাওয়ারে কি হবে, দুটো সেম বেসে সেম আছে x চলরাশি, এবং তাহলে পাওয়ারে যদি আমরা কি হয়ে যায় যোগ হয়ে যায়, যদি দুটো একে রাশিকে গুণ করি, তাহলে 15cr -1 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার কত হচ্ছে 45 - 3r -2r, মানে 45 - 5r। এবার দেখো কি বলেছি, আমরা কি ধরেছি, ধরি r প্লাস 1তম পদ হলে x বর্জিত, মানে x টা থাকবে না। x টা না থাকতে গেলে কি হতে হবে, মানে x রাশিটাই থাকবে না, ঠিক আছে, চলরাশিটা x বর্জিত ধরে ফেলেছি। তখন তাহলে কি হয়, x যখন থাকবে না তখন কি হবে, উপরের পার্টটা 0 হবে, মানে x টু দি পাওয়ার 0 এর মান 1, তখন কি হবে x টা থাকবে না, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই রাশিটাকে x টু দি পাওয়ার 45 - 5r কে 1 হতে হবে, এই পুরোটাকে 1 হওয়ার জন্য আমাকে তাহলে 45 - 5r কে 0 করতে হবে। অতএব 45 - 5r মানে 45 - 5r এটা সমান 0 হবে, তবে x টু দি পাওয়ার 0 সমান 1 হবে, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি কত, 5r সমান 45, r সমান 45/5 মানে 9, r এর মান হবে 9। এইবারে r এর মান যদি আমরা এখানে 9 বসাই তবে সেটাই হবে x বর্জিত পদ, বোঝা গেল। তাহলে এখানে তাহলে x বর্জিত পদটি হলো বলে লিখে, তাহলে 15 কি হচ্ছে c, এখানে r এর জায়গায় 9 বসিয়ে দাও, 9 ইনটু -1 টু দি পাওয়ার 9, আর এখানে তো r এর জায়গায় 9 বসালে কি হবে, এই পুরো পার্টটা 1 হয়ে যাবে যেটা ধরেছিলাম। তাহলে এটাই হবে x বর্জিত পদ। তাহলে 15c9 মানে 15 ফ্যাক্টোরিয়াল বাই 15 - 9 ফ্যাক্টোরিয়াল ইনটু 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে 15 - 9 মানে একদম লিখে দিচ্ছি 15 - 9 ফ্যাক্টোরিয়াল মানে কত 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 9 ফ্যাক্টোরিয়াল। আর -1 টু দি পাওয়ার 9 মানে দেখো মাইনাস উপরে বিজোড় সংখ্যা মানে মাইনাস থেকে যাবে, তাহলে ইনটু -1, এটা একদম মাইনাসটাকে আমি আগে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে -15 ফ্যাক্টোরিয়াল আছে, বোঝা গেল। তাহলে এবার এটাকে সলভ করো, মাইনাস আগে থাক। তাহলে 15 ফ্যাক্টোরিয়াল মানে কি, যেটা কি নিয়মটা কি বলেছিলাম, 15 × 14
13 12 11 10 ইনটু এখানে 9 ফ্যাক্টোরিয়াল, তাই তো 9 ফ্যাক্টোরিয়াল। এখানে যেটা বড় থাকবে তত অবধি যাব আমরা, আর নিচে কত থাকবে 9 ফ্যাক্টোরিয়াল, এই 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 9 ফ্যাক্টোরিয়াল, তাই তো 6 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা আবার ভেঙে দিচ্ছি এখানে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর এখানে 1 না লিখলেও হবে, এখানে 9 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবারে এটাকে কেটে দাও, 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো এবার কাটাকুটি করো, কাটাকুটিটা খুব দেখে শুনে করতে হবে। এখানে দেখো 6, এখানে 6 2 12, 5 3 15, 3 3 কেটে দিলাম। আচ্ছা, আর এইখানটা দেখো আর কোনটা আছে 2 7 14, আর 2 2 4, 2 5 10, আর এই 2 কেটে দিলাম। দেখো নিচে সবগুলো কেটে গেল। এবার উপরে গুলোকে গুণ করো, উপরে গুলোকে গুণ করলে যেটা হবে সেটাই উত্তর, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে দেখো 13 11 কত আছে, 11 5 55, আর এখানে 13 আর 7 আছে, তাই তো 13 7 91, আর 91 আর 55, তাহলে এটা গুণ করে ফেলো 91 55, তাহলে কত 5 5 5 9 45, আর এখানে 455 গুণ করলে 5 5 5 5005, তাহলে মাইনাস 5005, বোঝা গেল? এটা গুণ করবে, এটাই আসবে। তাহলে অতএব এই রাশিটাতে, এই বিস্তৃতিতে x বর্জিত পদ কত হবে, মাইনাস 5005, বোঝা গেল? তারপরে দেখো একের অথবা কি বলেছে, 3 + 2x হোল টু দি পাওয়ার 19 এর বিস্তৃতিতে r তম এবং r + 1 তম পদদ্বয়ের সহগদ্বয় পরস্পর সমান হলে r এর মান নির্ণয় করো। r তম আর r + 1 তম পদদ্বয়ের সহগদ্বয় বলে দিচ্ছে সমান। ঠিক আছে, তাহলে কি বের করতে হবে, r এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে 3 + 2x হোল টু দি পাওয়ার 19, তাহলে 3 + 2x হোল টু দি পাওয়ার 19। ঠিক আছে, এটা বলা আছে এর বিস্তৃতিতে r তম এবং r + 1 তম পদ। তাহলে r তম আর r + 1 তম পদ, এই দুটো পদের সহগ দুটো পরস্পর সমান বলে দিয়েছি। তাহলে r তম পদটা বের করে ফেলি, টি আর মানে কি, আমরা কি বলেছিলাম আগেও বলেছি যে শেষে এখানে 1 রাখবো, এটা নিয়ম। তাহলে এখানে কত দেবো যাতে rটা ভজে যায়, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে আমরা দিচ্ছি কত, r -1 দিলে ভজে যাবে, 1 1 কেটে যাবে, আর থাকবে, মানে নিয়মটা হচ্ছে শেষে যেন 1 থাকে, কারণ r + 1 কি r + 1 এই সূত্রটাই আমরা জানি সাধারণ পদে। তাহলে এই ক্ষেত্রে আমরা r - 1টাকে আমরা r এর জায়গায় বসাবো, বোঝা গেল? তাহলে এই সাধারণ পদের সূত্রটা কি হয়, r + 1 এর সূত্র NCR a টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r। তাহলে এটাকে মনে মনে a ভাবো, এটাকে মনে মনে x ভাবো, 2x টাকে, তাই তো বিস্তৃতিটা হয় a + x এর হোল n এর। তাহলে এবারে NCR, n এর মান 90, c r এর মান কোনটা, এখানে r + 1 থাকে, এখানে r এর জায়গায় কত আছে, r - 1, বোঝা গেল? সেইটা একটু ভালো করে দেখে করবে। তাহলে এটা হলো NCR a টু দি পাওয়ার, এর মান কত 3 টু দি পাওয়ার x মাইনাস n মাইনাস r, মানে 19 মাইনাস r, r এর মান এখানে কিন্তু এই r - 1, তাহলে ব্র্যাকেট দিয়ে দাও, কোনো ব্যাপার নয়, ইনটু, ঠিক আছে, n - r ইনটু x টু দি পাওয়ার, x এর মান কিন্তু 2x, এই ক্ষেত্রে 2x হোল টু দি পাওয়ার r, r এর মান 2r - 1, r - 1টা এটা হচ্ছে r এর মান, বোঝা গেল? এইটা দেখে করতে হবে এভাবে। এবার এটাকে ভাঙো, দেখো কত হয়, 19c r - 1, ব্র্যাকেটটা তুলে দাও, 3 টু দি পাওয়ার 19 মাইনাস r প্লাস 1, মানে এখানটা হয়ে যাবে 20 মাইনাস r হয়ে যাবে, ইনটু 2x হোল টু দি পাওয়ার, এটা কিন্তু হোল টু দি পাওয়ার, ঠিক আছে, ব্র্যাকেট দেবে, 2x টু দি পাওয়ার নয়, 2x টা x এর জায়গায় বসানো হয়েছে, সেইজন্য তোমরা সবসময় ব্র্যাকেট দিয়ে করবে, ব্র্যাকেট না দিলেই ভুল। এখানে ভাববে যে তোমার x এর পাওয়ারে আছে, 2 এর পাওয়ারে নেই, কিন্তু এটা 2 এর পাওয়ারেও আছে, ঠিক আছে, এই ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেক হয়। হয়ে গেল? এবারে এ করে দাও, সহগ দুটো বলেছে পরস্পর সমান, আগে সহগ দুটো x বাদে, সহগ মানে কি x বাদে যা যা আছে লিখে দিই, 19c ভেঙে দিলাম আর কি, 3 টু দি পাওয়ার 20 মাইনাস r ইনটু 2 টু দি পাওয়ার r মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার r মাইনাস 1। তাহলে x এর সহগ কোনটা, এই পুরো পার্টটা, বোঝা গেল? এবারে t, আরেকটা কি বলেছে r + 1, এটা তো আরো সহজ, মানে এমনি এখানে +1 আছে, এখানে r এর জায়গায় r ই আছে, তাহলে এমনি যে সাধারণ পদের সূত্র এখানে সেটাই ফেলে দাও, 19c r এর জায়গায় কত আছে, r ই আছে, 19c r ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r, n এর মান 19 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার, x এর মান হচ্ছে 2x হোল টু দি পাওয়ার r,
এখানে আরই আছে, তাই তো, আর এর জায়গায়। তাহলে এটাকে আরেকটু ভেঙে দাও, 19cr 3 টু দি পাওয়ার 19 মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। বোঝা গেল? তাহলে এর সহগ কোনটা? এই পার্টটা এক্স বাদে, আর এর সহগ কোনটা? এই পার্টটা এক্স বাদে। তাহলে এই দুটো পদকে আমরা এখানে কি করে দেবো? সমান করব। তাহলে এইটা সমান আমরা এখানে লিখছি শর্ত অনুসারে 19cr মাইনাস 1 3 টু দি পাওয়ার 20 মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার আর মাইনাস 1 সমান এখানে কি লিখছি? 19cr। তাহলে 19cr 3 টু দি পাওয়ার 19 মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার আর হয়ে গেল। বোঝা গেল? এগুলো কিন্তু আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে, এন নয় এগুলো। তাহলে এটা সমান এটা। এবারে দেখো কি করব, যা যা সেম সমগোত্রীয় যেগুলো এ সেগুলোকে সেম ভাবে নিয়ে আসবো। 19 এর সাথে এই যে 19 আছে সি সি, তাই তো। তাহলে 19 সি, আচ্ছা এখানে 19 সি আর মাইনাস 1, তাহলে 19 সি আর বাই 19 সি আর মাইনাস 1 আছে। এটাকে ওদিকে লিখলে ভালো হতো, ঠিক আছে। 19 সি আর বাই 19 সি আর মাইনাস 1, মানে এটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এটা সমান তাহলে কি হবে? তাহলে এটাকে এদিকে এটাকে যদি এর নিচে এখানে নামিয়ে দিই তাহলে কি হবে? আর এইখানটা করে দাও, আচ্ছা থাক, এটা 19 সি আর মাইনাস 1 এদিকে এইভাবেই করো, সুবিধা যাবে। তাহলে এটা হয়, এটা আমি নামিয়ে দিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 19 মাইনাস আর, এটা হলো। তাহলে ডিভাইড বাই কত হবে? 3 টু দি পাওয়ার 3 এর সাথে 3, তাই তো, 20 মাইনাস আর, এটা করলাম। আর ইনটু 2 টু দি পাওয়ার আর যেটা আছে আর থাকলো, আর নিচে এটাকে নামিয়ে দিলাম 2 টু দি পাওয়ার আর মাইনাস 1, ওটাকে ওদিকে নামিয়ে দিলাম। বোঝা গেল? যেটা যেটার সাথে যেটা আছে সেরকম করে দিলাম। তাহলে এবার দেখো কি হচ্ছে, NCR বাই NCR মাইনাস 1, আমাদের একটা ফর্মুলা জানি যে NCR বাই NCR মাইনাস 1 সমান আমরা কি জানি? আমরা জানি n মাইনাস আর প্লাস 1 বাই আর, এই ফর্মুলাটা আমরা জানি, তাই তো। তাহলে NCR বাই NCR মাইনাস 1 সমান n মাইনাস আর প্লাস 1 বাই আর। এখানে উল্টোটা আছে, তাই তো। তাহলে এটাকে এক কাজ করো, এটাকে উল্টেই দাও। এটাকে যদি আমরা উল্টে দিই, এখানে 90, এটাকে আমরা করতে পারি 19 CR বাই 19 CR মাইনাস 1, এভাবে লিখতে পারি আমরা। 1 বাই করে দিলাম, ব্যাস, কোনো ঝামেলা নেই। বা তোমরা একবারে এটাকে এখানে হিসাব করে এভাবে উল্টে দিতে পারো, যেটা সুবিধা। তাহলে এখানে দেখো কি করছি, 3 টু দি পাওয়ার 19 মাইনাস আর ইনটু 3 টু দি পাওয়ার 20 মাইনাস আর। এই যে উপরে যে ঘাত যেটা আছে, এটাকে যদি আমরা উপরে তুলতে যাই কি করতে হবে? আগে মাইনাস হয়ে যাবে, ইনটু 3 টু দি পাওয়ার, তাহলে কত হয়ে যাবে? মাইনাস 20। এটা কিন্তু এটাও তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে গেল। বোঝা গেল? যখন মাইনাসটা হবে, মাইনাস দিয়ে তোমরা কিন্তু ব্র্যাকেট দেবে যদি অসুবিধা হয়, কেননা পুরোটা আগে মাইনাস বসবে। কাজেই যখন ব্র্যাকেটটা তুলবে -20 প্লাস আর হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ইনটু 2 টু দি পাওয়ার, এটাও সেম ভাবে আর ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস আর প্লাস 1। বোঝা গেল? উল্টো দিকে তুললাম উপর দিকে। তাহলে এবার দেখো 1 বাই এটা কি NCR বাই NCR মাইনাস 1, তাহলে n মাইনাস আর n মাইনাস আর প্লাস 1 বাই আর, এটা হয়ে গেল এই ফর্মুলা অনুযায়ী। সমান এখানে কি করব? 3 টু দি পাওয়ার, তাহলে এখানে করো 19 মাইনাস 20 মানে মাইনাস 1, আর মাইনাস আর প্লাস আর কেটে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু 2 টু দি পাওয়ার এখানে আর মাইনাস আর, মানে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, আর আর কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার কত থাকবে? 1। বোঝা গেল? তাহলে 2 টু দি পাওয়ার 1, 1টা লেখার দরকার নেই। তাহলে এটা কত হলো? 2 এর 3 হয়ে গেল। এবার দেখো কি করছি, এটাকে যদি তাহলে কি হয়? উল্টে যাবে জিনিসটা। তাহলে r বাই 19 প্লাস 1 মানে 20 মাইনাস আর সমান এটা কত হবে? 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত? 1 এর 3, তাহলে 1 এর 3 ইনটু 2 মানে 2 এর 3। এবারে এ করে দাও 3r, কোনাকুনি গুণ করো, 3r সমান কত হবে? 20 দুগুণে 40 মাইনাস 2r, তাহলে 3r প্লাস 2r মানে কত হচ্ছে? 5r, এদিকে নিয়ে আসো 40 বা এখানে r সমান কত হবে? 40 বাই 5, r এর মান হবে 8। বোঝা গেল? এইখানে কি হয়েছে? r এর মানই চেয়েছে, সমান হলে r এর মান নির্ণয় করো। তাহলে r এর মান কত বেরিয়ে গেল? r এর মান হয়ে গেল 8। বোঝা গেল? তো খালি কি করতে হবে যে r প্লাস 1 সাধারণ পদের যে সূত্র, r এর tr বের করব, tr প্লাস 1 বের করব, সহগ দুটোকে আমরা খালি সমান করে এই যে সূত্রটি আছে, যেখানে দেখো NCR বাই NCR মাইনাস 1 মানে এই r এর থেকে একটা কম আছে নিচে বা উপরে, তখন কিন্তু এই সূত্রে আমরা ফেলে দেব। নিয়ে বাকি অঙ্কগুলো যেরকম ভাবে উপরে গেলে কি হয়,
এই পাওয়ারটার আগে মাইনাস হয়, তারপরে ওটাকে মাইনাস করে তুলে তারপরে এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব, গুণ করার সময় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ বিয়োগ হয়, সেই জিনিসটাই করলাম। নেক্সট দেখো কি বলেছে, কোন সমান্তর শ্রেণীর পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে দেখাও যে তার পি প্লাস কিউ তম পদ 0। কি বলা আছে, পি তম পদ কিউ, অঙ্কটা তুলে দিচ্ছি, পি তম পদ কিউ আর কিউ তম পদ বলা আছে পি হলে আমাদেরকে দেখাতে বলছে যে পি প্লাস কিউ তম পদ সমান 0, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে পি তম পদ কিউ মানে আমরা যা লেখা আছে, যে কোশ্চেনের নিয়ম হচ্ছে অঙ্কে যা বলা আছে যে যে কন্ডিশন গুলো সেগুলোকে লিখে ফেলি, দরকার নেই কি চাইছে কিচ্ছু দেখার দরকার নেই। পি পি মানে পি তম পদ কিউ, তাহলে টি পি সমান কিউ, কিউ তম পদ পি, পি কিউ সমান পি। এবার টিপি, টিপির যে সূত্র, পি তম পদের সূত্র কি, সেই সমান্তর প্রকৃতিতে পড়েছো। যদি প্রথম পদ ধরে নিচ্ছি এ, ধরি প্রথম পদ এখানে ধরে নাও, ধরি প্রথম পদ সমান এ, আর এখানে আমরা ধরে নিচ্ছি সাধারণ অন্তর সমান ডি, তাহলে টিপি সমান কিউ, তাহলে এ প্লাস n মাইনাস 1 মানে n তম পদের ক্ষেত্রে সূত্রটা হয় n মাইনাস 1 ইনটু ডি, এখানে n এর জায়গায় কত আছে পি, পি তম পদ, তাই তো, তাহলে p মাইনাস 1 ইনটু ডি সমান হচ্ছে কিউ, তাই তো। সিমিলারলি এখানে a প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি সমান পি হয়ে গেল। এবার আমরা এটাকে 1 দিচ্ছি, এটাকে আমরা 2 দিচ্ছি, তাহলে এবার আমরা কি করব 1 মাইনাস 2 করে পাই। ঠিক আছে, সমান্তর শ্রেণীর ক্ষেত্রে দেখবে বেশিরভাগ অঙ্কে কি করবে, দুটো যদি তোমরা এরকম সমীকরণ পাও 1 থেকে 2 কিন্তু বাদ দিতে হবে, বোঝা গেল, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে বলছি। তো সেই জিনিসগুলো এখানে জেনে রাখা দরকার। তাহলে a প্লাস পি মাইনাস 1 ইনটু ডি সমান কিউ, আর এখানে দাও a প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি সমান পি, এটাকে বিয়োগ করো, কেটে গেল। এইখানে কত হবে পি মাইনাস 1 ইনটু ডি মাইনাস কিউ মাইনাস 1 ইনটু ডি সমান কিউ মাইনাস পি, এটা হলো। এবার দেখো এখানে গুণ করো, যদি কত হবে পি ডি মাইনাস ডি মাইনাস কিউ ডি মাইনাস মাইনাসে প্লাস ডি, জাস্ট যেমন গুণ করো সেরকম গুণ করে দাও, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল। তাহলে পি ডি মাইনাস কিউ ডি, এখান থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে কত হবে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ সমান, এখানে কিউ মাইনাস পি আছে, এখানে দেখো কি করব, এখানে পি মাইনাস কিউ আছে, এখানে কিউ মাইনাস পি আছে, সেই জন্য আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হবে পি মাইনাস কিউ, বোঝা গেল। মাইনাসটা কমন নিলে কিউ মাইনাস পি থেকে মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে সাইন গুলো। কেন এরকম করলাম, যাতে পি মাইনাস কিউ হচ্ছে কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়, দেখো পি মাইনাস কিউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডি সমান কত হলো -1, তাই তো, ডি এর মানটা পেয়ে গেল -1 সাধারণ অন্তর। এবার ডি এর মানটা যদি আমরা এখানে বসাই, যে কোনটা সমীকরণ এখানে 1 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই a প্লাস পি মাইনাস 1 ইনটু -1 সমান কিউ, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে a এখান থেকে -1 দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস পি মাইনাস মাইনাসে +1 সমান কিউ, তাহলে a সমান আমরা বের করছি কত কিউ প্লাস পি মাইনাস 1, কিউ প্লাস পি মাইনাস 1, এটা এলো। এর মানটা আমরা পেলাম কত কিউ প্লাস পি মাইনাস 1, এটা পেয়ে গেল। এবার আমরা কি করব, এখানে পি প্লাস কিউ তম পদ বের করতে বলেছে, টি পি প্লাস কিউ সমান কত হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, n এর মান কত পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ, ঠিক আছে, n এর জায়গায় আছে -1 ইনটু ডি, এইটা এই মানটা আমাদেরকে দেখাতে বলছে 0, দেখি আসে নাকি। তাহলে a এর মান কত, এখানে a এর মান হচ্ছে কোনটা কিউ প্লাস পি মাইনাস 1, এখান থেকে বের করেছি কিউ প্লাস পি মাইনাস 1, আর এখানে প্লাস এটা আছে পি প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি এর মান কত বেরিয়েছে -1, তাহলে এখানে -1 বসিয়ে দিচ্ছি। তাহলে এবার হিসাব করো কিউ প্লাস পি মাইনাস 1 প্লাস, আচ্ছা এবারে গুণ করে দাও, তাহলে মাইনাস পি, তাই তো, মাইনাস পি, আচ্ছা মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল। তাহলে এবার কিউ কিউ কাটো, পি পি কাটো, মাইনাসে প্লাসে কাটো, হয়ে গেল 0। তাহলে পি প্লাস কিউ তম পদ, এটাই তো পি প্লাস কিউ তম পদ, তাহলে শূন্য দেখাতে বলেছিল, শূন্য প্রমাণিত হয়ে গেল। তারপর দেখো 2 এর রাকেটটা কি বলেছে, দেখাও যে a1x plus b1y plus c1 সমান 0, 2 এর দাগের 1 কি বলেছে a1x plus b1y plus c1 সমান 0, আর a2x plus
প্লাস প্লাস b2y প্লাস c2 সমান 0 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখা দ্বয়ের এই দুটো সরলরেখা সমীকরণ দেওয়া আছে। কি বলা আছে? সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এবং আলফা কমা বিটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ একটা এখানে সমীকরণ দেওয়া আছে, সেটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং আলফা বিটা বিন্দুগামী। ঠিক আছে, এই দুটো মানে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং আলফা বিটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখানে বের করতে বলেছে। এটা কিভাবে করব? দেখো, দুটো সরলরেখা যদি বলে থাকে, একটা সরলরেখা দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়? এই সরলরেখাটা প্লাস কে ইনটু এই সরলরেখাটা, তাই তো, সমান 0। তাহলে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়? a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইনটু a2x প্লাস b2y প্লাস c2, এটা সমান 0, তাই তো, যেখানে k হচ্ছে নট ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে? আলফা বিটা বিন্দুগামী, এটা বলে দেওয়া আছে আলফা বিটা বিন্দুগামী। আচ্ছা, এটা সমান আরেকটু সাজিয়ে নিই, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 সমান মাইনাস k ইনটু, এটাকে এদিকে পাঠিয়ে দিলাম, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই সমান 0 বলছি, ওটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। এবার দেখো, আলফা বিটা বিন্দুগামী বলে দিয়েছে। এই যে এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী যে সরলরেখা, মানে এটা কি হবে? আলফা বিটা বিন্দুগামী হবে। মানে কোন সরলরেখা যদি এই বিন্দুগামী হয়, মানে কি, আমি ওই আলফা বিটাটাকে, ওই বিন্দুটাকে x আর y এর জায়গায় বসালে ওই সমীকরণটা সিদ্ধ করবে, তাই তো। সেজন্য আমি কি করছি? x এর জায়গায় আলফা আর y এর জায়গায় বিটা তুমি বসাতে পারো। যদি কোনো সরলরেখা বলে দেয় যে একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক তুমি ওই সরলরেখার উপর তোমরা বসাতে কিন্তু পারবে। তাহলে এবারে x এর জায়গায় বসাও a1, x এর জায়গায় কত? আলফা, প্লাস b1 ইনটু y এর জায়গায় কত? বিটা প্লাস c1 সমান মাইনাস k ইনটু a2 ইনটু আলফা প্লাস b2 ইনটু y এর জায়গায় কত? বিটা প্লাস c2, তাই তো। তাহলে এবারে এটাকে এদিকে নামিয়ে দাও, তাহলে কত হচ্ছে? a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ডিভাইডেড বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2, এটা সমান কত? মাইনাস কে, তাই তো। এবার মাইনাস কে যেটা, সেটাকে এদিকে, মাইনাসটাকে এদিকে আনলাম, একই ব্যাপার, তাই তো। তাহলে মাইনাসটাকে এদিকে তুলে দিলাম, তাহলে এটার ভ্যালু হচ্ছে কে। বোঝা গেল? তাহলে এই ভ্যালুটা যদি এবার আমরা কে তে বসাই, তাই তো, বা এখানে বসাই, তাই তো, যে কোনো একটা সমীকরণ, ধরো এটাই সমীকরণটা, দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা থেকেই তো আমরা এটা এসছে, তাই তো। তাহলে কে এর জায়গায় যদি এই ভ্যালুটা এখানে আমরা পুট করি, তাহলে কত হবে? তাহলে a1x প্লাস b1y প্লাস c1 সমান এই কে, তাই তো। আচ্ছা, কে এর মান কত? এইটা, তাই তো, মানে মাইনাস কে এর মান এটা ছিল, যে মাইনাস কে থাক এখানে, মাইনাস কে এর মান এটা ছিল, মাইনাস কে এর জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি। তাহলে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইনটু এটা যেটা আছে এখানে a2 আলফা প্লাস এই a2 আলফা বলছি, এখানে a2x, তাই তো, a2x যেটা এই সমীকরণে বসাচ্ছি, a2x প্লাস b2y প্লাস c2, এটা হয়ে গেল। এবার দেখো কি প্রমাণ করতে বলছে। প্রমাণ আমাদেরকে করতে বলছে এইটা a1x a1 আলফা, তাহলে এইটা বাই এটা, এখান থেকে আমরা কি লিখতে পারি? a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই এইটাকে যদি নিচে নামিয়ে দিই, a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 সমান আমরা এখানে কি পেয়ে যাব? a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই নিচে যেটা আছে a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। ঠিক আছে, এটা এলো, আর আমাদেরকে এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, প্লাস b2 বিটা প্লাস c2। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি আলফা বিটা বিন্দুগামী হয়, তাহলে প্রমাণ করতে বলেছে যে এটা। ঠিক আছে, সেটা আলফা বিটা সরলরেখার সমীকরণ দেখাও যে এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা
যেটা আলফা বিটা বিন্দুগামী, তাই তো, সেটার সমীকরণ হচ্ছে এইটা, এটা দেখাতে বলেছে আমাদের। তাহলে ওটাই করলাম, এটা প্লাস কে ইন্টু এটা সমান 0 করলাম। ওখান থেকে কি করলাম, ওখান থেকে করলাম যে ওটাকে এদিকে নিয়ে চলে গেলাম, সমানের দিকে নিয়ে, যে আলফা বিটাটা যেহেতু বলেছে ওই সরলরেখা উপর অবস্থিত, ওই বিন্দু দিয়ে যাচ্ছে যেহেতু আলফা বিটা বিন্দু দিয়ে, তাহলে এক্স এর জায়গায় আলফা বসালাম আর ওয়াই এর জায়গায় বিটা বসালাম প্রত্যেকটা ক্ষেত্রে, নিয়ে মাইনাস কে এর মানটা বের করে ফেললাম। এইবারে কি করলাম, এই যে সমীকরণটাকে, এই সমীকরণটিতে মাইনাস কে এর যে এই মানটা সেটা এখানে বসালাম, বসাতেই দেখো এটা চলে এলো। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, ঠিক আছে। দুইয়েরটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান 1। একটা সমীকরণ দেওয়া আছে, এটা 2 এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। আরেকটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান 1। এই দুটো সমীকরণ দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্ত দুটির একই উৎকেন্দ্রতা থাকলে দেখাও যে এ কিউ সমান বিপি। কি প্রমাণ করতে বলেছে আমাদের, এ কিউ সমান বিপি, বোঝা গেল। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, আর এক্স স্কোয়ার পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান 1। এই দুটো উপবৃত্ত সমীকরণ দেওয়া আছে, এদের বলে দেওয়া আছে কি উৎকেন্দ্রতা সমান, উৎকেন্দ্রতা একই যদি বলে দেয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে উৎকেন্দ্রতা কি, উপবৃত্ত উৎকেন্দ্রতা আমরা জানি ই সমান কি 1 এর থেকে ছোট হয়, মানে আমরা জানি কি রুট ওভার সেটা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হয় উৎকেন্দ্রতা। আর এর উৎকেন্দ্রতা বের করে ফেলো, তাহলে 1 মাইনাস কিউ স্কোয়ার বাই কত পি স্কোয়ার। তাহলে এই দুটো উৎকেন্দ্রতা সমান, তাই তো। এটা E1 যদি হয় এটা E2, E1 সমান E2, তাহলে আমাদেরকে 1 মাইনাস কি করছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার আমরা যদি বোথ সাইডে রুটটাকে তুলে দিতে পারি, রুটটাকে তুলে দিয়ে যদি আমরা এখানে বিয়োগ করে দিই কত হবে, বা এখানে এক কাজ করো, রুটটাকে তুলে দাও, বিয়োগ করার দরকার নেই। তাহলে কি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা লিখতে পারি। মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান মাইনাস, কেননা উভয় পক্ষে এক যোগ আছে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের সাথে এক যোগ আছে, আর মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারের সাথে কি আছে এক যোগ আছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে একটাকে কাটিয়ে দিলাম আর রুটটাকে তুলে দিলাম, বোঝা গেল। এবারে মাইনাস মাইনাসও কেটে দাও, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার কি স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার কোনাকুনি গুণ করে দাও, এ স্কোয়ার কিউ স্কোয়ার সমান বি স্কোয়ার পি স্কোয়ার, বোঝা গেল। মানে কি এটাকে আমরা লিখতে পারি এ কিউ এর হোল স্কোয়ার, বা একবারও করে দিতে পারো বিপি এর হোল স্কোয়ার লিখতে পারি, বা এখান থেকে আমরা লিখতে পারি এ কিউ সমান বিপি, বোঝা গেল। বা এখান থেকে এই লাইনটা ডিরেক্টও করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি করে দিলাম। তাহলে এ কিউ সমান বিপি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, খুবই সহজ অঙ্ক। নেক্সট দেখো 2 এর অথবা যে বৃত্ত মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 4 একক দূরে এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। যে বৃত্ত মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 4 একক দূরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ধনাত্মক দিক বলে দিয়েছে। তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে যে বৃত্ত মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে, মানে এদিকে এটা ধনাত্মক দিক, আর এক্স অক্ষে ধনাত্মক দিক এটা, আর ওয়াই অক্ষে ধনাত্মক দিক এটা, তাহলে দুপাশেই কিন্তু 4 একক দূরে, ঠিক আছে, এইখানে স্পর্শ করছে, আর এইখানে 4 একক দূরে, মানে ধরে নাও এই জায়গাটা স্পর্শ করছে বৃত্তটা, ঠিক আছে। তাহলে বৃত্তটার ছবি যদি আমরা আঁকি এরকম হবে, ঠিক আছে। এইভাবে ধরে নাও বৃত্তটা আছে, বোঝা গেল। তাহলে এইখানে 4 একক দূরে আর এইখানে 4 একক দূরে, ডাটা মেকআপ হয়ে গেল একটু, ঠিক আছে। দেখানো একটু বৃত্তটা, তাহলে এরকমই হবে। তাহলে এইটা এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 4 একক দূরে স্পর্শ করছে, তাহলে এটা ধরো কেন্দ্র, বোঝা গেল। তাহলে কেন্দ্রটা কত, আলফা বিটা যদি হয়, কেন্দ্র স্থানাঙ্কটা এখান থেকে বলা যেতে পারে। কি করে বলা যাবে দেখো, তাহলে এখানে স্থানাঙ্কটা কি হয়, এক্স অক্ষ বরাবর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর উঠবো। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কতটা যাচ্ছি 4 একক, তাহলে এটা আমাদের 4 একক বলে দেওয়া আছে। আর ওয়াই অক্ষ বরাবর আমি কতটা উঠছি, এই যে 4 একক, তাই তো। মানে যেখানে টাচ করেছে সেটাই হবে, ধরে নিচ্ছি এখানে টাচ করেছে, তাহলে এটাই হবে, তাই তো।
তাহলে এটাও 4 একক, বোঝা গেল। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমি 4,4 পেয়ে গেলাম, আলফা কমা বিটাটা হচ্ছে 4,4। ব্যাপারটা বোঝা গেল? কেননা কি এখানে এটা 4 কেন হচ্ছে, এটা তো 4 হবে, বোঝা গেলাম। এটা 4 কেন হচ্ছে, দেখো এটা y অক্ষ যেখানে যেখানে টাচ করেছে কেন্দ্রটা কিন্তু একই এই পুরো ওই রেখার উপর থাকবে, ঠিক আছে। কেননা কি এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্রগামী কোনো কি পড়েছিলাম, বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা আর এটা কি এই বিন্দুতে স্পর্শক পরস্পর লম্ব হবে, তাই তো। তাহলে সেটাই যদি হয়, এখান থেকে যদি লম্ব টানো একটা, তাহলে সেটাই এখানে যে বিন্দুতে ছেদ করবে ওটাই ওই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব এটা কি 4 একক, বোঝা গেল। তাহলে সেই জন্য এটা হবে 4 পুরোটা। তাহলে এটা 4 এটা 4, তাহলে কেন্দ্রটা হয়ে গেল কত 4,4। ব্যাস পেয়ে গেলাম। অতএব বৃত্তের সমীকরণ কি, অতএব বৃত্তের সমীকরণ সমান কি হয়, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার সমান r স্কয়ার বাই a স্কয়ার, যা হয় ব্যাসার্ধের স্কয়ার, তাই তো। তাহলে x মাইনাস আলফা, আলফা মানে কত এখানে 4, তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কয়ার সমান কত হয় এখানে r স্কয়ার, r মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কোনটা, ব্যাসার্ধ 4, এই যে 4 এটাও 4, তাহলে 4 এর স্কয়ার মানে 16, 4 4 16। তাহলে এবারে এটাকে ভেঙে দাও, ঠিক আছে। বৃত্তের সমীকরণ বলেছে এইভাবে রাখলেও হয়, বা বৃত্তকে তোমরা ভেঙে নিতে পারো। x স্কয়ার মাইনাস 2 4 8x প্লাস 4 4 16 মানে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, এটাকে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙো, 8y প্লাস 16 সমান 4 4 এ 16। তাহলে একটা 16 একটা 16 এখানে উড়িয়ে দাও, তাই তো। এপাশে 16 যোগ এপাশে 16 যোগ, তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 সমান 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল নির্ণেয় বৃত্তের সমীকরণ। ব্যাপারটা বোঝা গেল। প্রথমে কেন্দ্র, বৃত্তের যে কোনো বৃত্তের আমরা যদি কেন্দ্র জানি আর ব্যাসার্ধ জানি, এই দুটো যদি জিনিস জানি, যে কোনো বৃত্তের সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। তাহলে কেন্দ্রটা পেয়ে গেছি, আর ব্যাসার্ধ যদি কেন্দ্র পেয়ে যাই, কেন্দ্র পেয়ে গেলে আমরা কি এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাই তো। কেন্দ্র থেকে এই যে দূরত্বটা এখানে, কেননা x অক্ষকে ছেদ করে বলা আছে, তাহলে এই দূরত্বটাই 4 একক, তাই তো। তাহলে ব্যাসার্ধ 4 একক হবে, ঠিক আছে। এটা একটা ভালো অঙ্ক, ছোটর উপর ভালো অঙ্ক, ঠিক আছে, দেখে রাখো। এরপর দেখো সম্ভাবনার অঙ্ক 3 দাগের 1, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3 বার টস করা হলে অন্তত একবার টেল পড়ার সম্ভাবনা নির্ণয় করো। কি বলা আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর আমি যদি 3 বার টস করি, ঠিক আছে, তাহলে মুদ্রায় কি থাকে, এক পাশটা হেড থাকে আর এক পাশটা টেল থাকে, তাই তো। তাহলে একটা হেড একটা টেল, তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3 বার টস করলাম, তাহলে অন্তত একবার টেল পড়ার সম্ভাবনা কত নির্ণয় করো। তাহলে টস করলাম, একটা মুদ্রাকে টস করলাম, ঠিক আছে, মানে একটা মুদ্রাকে পরপর 3 বার টস করলাম, একবার করলাম, ঠিক আছে, একবার করাতে ধরো এখানে হেড এলো, দ্বিতীয়বার করলাম এখানে ধরো এলো টেল এলো, তৃতীয়বার করলাম এখানে ধরো হেড এলো, বোঝা গেল। এরকম ভাবে বলছি। তাহলে দেখো 3 বার করা হলো, অন্তত একবার এখানে টেল পড়েছে, তাহলে সেইটাই জিজ্ঞেস করেছে যে 3 বার এরকম করা হলে অন্তত একবার টেল পড়ার যে সম্ভাবনা সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো h ফর হেড ধরে নাও, t ফর এখানে টেল ধরে নাও, বোঝা গেল, h ফর হেড t ফর টেল। তাহলে অন্তত একবার টেল, এই ধরনের অঙ্কগুলো কি করব, অন্তত একবার টেল না পড়ার সম্ভাবনা জিজ্ঞেস করে দেখব। তাহলে অন্তত একবার টেল পড়বে না, কখন পড়বে না, যখন তিনটেতেই হেড পড়ে যাবে, তখনই কি একটা তো টেল থাকবে না, তাই তো। তাহলে একবারও কিন্তু টেল এখানে থাকবে না। তাহলে অন্তত একবার টেল না পড়ার সম্ভাবনা কত, তাহলে অন্তত একবার টেল না পড়ার সম্ভাবনাকে যদি আমরা পি এ কমপ্লিমেন্ট ধরে নিই, তাহলে এই ঘটনাটা হচ্ছে কি হচ্ছে, এবার টোটাল দেখো, এটা এখানে এইচ, এটা হেড আছে একটা টেল আছে, মুদ্রাকে পরপর 3 বার টস করা হচ্ছে, মানে আমরা কটা এরকম নমুনা দেশে মোট বিন্দুর সংখ্যা কত পাবো, এখানে এটা 2 হেড অথবা টেল দুটো আছে, তাহলে এরকম 3 বার করা হচ্ছে, মানে 2 ইনটু 2 ইনটু 2, বোঝা গেল। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে, মোট এনএস, এটার মান কত, 2 দুগুণে 4 দুগুণে 8 টোটাল, তাই তো। তাহলে মোট যে বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস, মানে মোট নমুনা স্যাম্পল স্পেসের নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 8 2 দুগুণে 4 দুগুণে 8, ঠিক আছে। হেড আর টেলের জন্য প্রত্যেকটা দুটো দুটো করে এরকম 3 বার, তাহলে 8। তাহলে কত হচ্ছে, এখানে একবারই এরকম চান্স থাকবে যেখানে টেল পড়বে না, তাহলে অন্তত একবার টেল না পড়ার সম্ভাবনা কত, এই যে 1, এছাড়া তো আর কিছু হবে না, হয় যে কোনো একটা টেল হয়ে গেলেই কিন্তু আর হবে না সেটা। তাহলে একটা এরকম সম্ভাবনা দেখবো যাতে কোনো টেল পড়বে না, এই তিনটাতে হেড পড়লে সেটা সম্ভব, আর তো কোনো সম্ভব নেই।
হয় হেড একটা কয়েনে, নাহলে টেল পড়বে। কয়েনটা তো এরকম হয়ে যাবে না একটা ওই একদম আমি কয়েনটা লম্বা লম্বা ভাবে পড়ে গেল, হেডও পড়লো না টেলও পড়লো না, তা তো সম্ভব নয়। এখানে হয় হেড পড়বে নাহলে টেল পড়বে। তাহলে 1/8 বোঝা গেল, এ একবার এ একটা বার আর ডিভাইড বাই টোটাল নাম্বার। তাহলে অন্তত একবার টেল পড়ার সম্ভাবনা কি, পি এ সমান কত 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট। বোঝা গেল, মানে 1 মাইনাস 1/8। তো বাকিগুলো যেগুলো আছে বাকি সম্ভাবনাগুলো, তাহলে বাকি কত হচ্ছে 1 মাইনাস 1/8 মানে হবে 7/8। বোঝা গেল, তাহলে অন্তত একবার টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 7/8। মানে তুমি যে কোনো যে টস করো তিনবার, টেল হেড 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 টেল 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 টেল, বা ধরো হেড টেল হেড, যেমন এই কেসটা বললাম টেল পড়ে গেছে একবার, কিন্তু এই একটা এমন কেস যাতে কোনো টেল নেই, সেটাই হচ্ছে দেখো 1/8 হলো। তাহলে এবার বাকিগুলো টোটাল প্রবাবিলিটি কত, যদি 1 হয় 1 থেকে যদি 1/8 বাদ দিই তাহলে 7/8। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সম্ভাবনা। এরপর দেখো 3-1 অথবা যথেচ্ছভাবে নির্বাচিত কোন অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা নির্ণয় কর। কি বলেছে, যথেচ্ছভাবে নির্বাচিত কোন অধিবর্ষ, অধিবর্ষ মানে লিপ ইয়ারে 366 খানা দিন, তাহলে যথেচ্ছভাবে নির্বাচিত কোন অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তাই তো, তাহলে এমনি কটা রবিবার থাকে, যে কোনো বছরে 52টা সপ্তাহ 52টা রবিবার তো থাকে, তাই তো 53টা, তাহলে 53টা রবিবার থাকার সম্ভাবনা বলতে বলেছে। তাহলে কটা দিন হচ্ছে আমাদের 366 দিন হচ্ছে অধিবর্ষে, লিপ ইয়ার, তাই তো। তাহলে 366 দিনে 52 সপ্তাহ তো আছেই, তাই তো। এবার দেখো 53টা রবিবার, 52টা সপ্তাহে 52টা রবিবার হয়ে গেল, 53টা রবিবার থাকবে না থাকবে না, ওই যে এক্সট্রা দিন আমরা আগে কাউন্ট করবো, যে এক্সট্রা দিন কত হচ্ছে সেটা কি করে করব। 366 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, দেখো 7 5 35, এটা 16, 7 2 14, আচ্ছা এইভাবে ভাগ না করে এভাবে করো, তাহলে 7 এখানে কত হচ্ছে 366, 7 5 35, তাই তো 16 1 16, 7 2 14, 2 ভাগ শেষ। দেখো এই যে 2 ভাগ শেষ, 52টা সপ্তাহ সেটা 52 হয়ে গেল, এই যে 2 হচ্ছে ভাগ শেষ আসছে, মানে কি দুটো এক্সট্রা দিন আমরা পাচ্ছি বছরে, তাই তো 52টা সপ্তাহের পর। তাহলে 52টা রবিবার হয়ে গেল। তাহলে 53টা রবিবার থাকবে না থাকবে না, কার উপর নির্ভর করবে, এই যে দুটি দিন আছে, দুটি দিনের মধ্যে যদি একটা রবিবার হয় তাহলেই 53টা রবিবার থাকবে। তাহলে এর সম্ভাবনাটা আমরা দেখবো, এরকম কি কি হতে পারে, যে দুটো দিন এক্সট্রা আছে সেইগুলো আমরা কাউন্ট করব। তাহলে কি কি হবে দেখো, এস যেটা আমরা যদি নমুনা বিন্দুগুলো দেখি কি কি হতে পারে, এই দুটো দিন এক্সট্রা, দুটো দিন হতে পারে। দেখো বছরে কি কি দিন, রবিবার সোমবার মঙ্গলবার এরকম করে আছে। তাহলে আমরা রবিবারকে যদি আমরা সানডে লিখি, ধরো সানডে, আর কি হতে পারে মন্ডে, তাই তো এই একটা হতে পারে। তারপরে হতে পারে দেখো, মানে দুটো দিন, যেটা একটা দিন, এটা হলো সানডে হলো, এটা মন্ডে হলো, এই একটা চান্স হতে পারে। আচ্ছা এটা মন্ডে হতে পারে, এটা টুইসডে হতে পারে, সেটাই লিখছি, এটা মন্ডে এটা টুইসডে। আচ্ছা এটা টুইসডে, এটা ওয়েডনেসডে হতে পারে, তাই তো টুইসডে ওয়েডনেসডে, এরকম করে করে ওয়েডনেসডে হতে পারে। আর এটা থার্সডে হতে পারে, টি, আচ্ছা টি ফর থার্সডে, ওয়েডনেসডে এটা টি ফর, এখানে লিখে দাও থার্সডে, ঠিক আছে টি ফর থার্সডে। আচ্ছা আর একটা কি হতে পারে, থার্সডে আর ফ্রাইডে হতে পারে, বোঝা গেল। আর কি হতে পারে, ফ্রাইডে আর স্যাটারডে হতে পারে। আর হতে পারে কি, স্যাটারডে সানডে ধরা হয়নি, স্যাটারডে আর সানডে হতে পারে, বোঝা গেল, এস ফর সানডে। তাহলে দেখো স্যাটারডে সানডে হয়ে গেল, কি সানডে মন্ডে আবার আসবে, সানডে মন্ডে এটা ধরা হয়ে গেছে এটা, তাই তো। তাহলে এইগুলো হতে পারে, বোঝা গেল, এই দিনগুলি হতে পারে। তাহলে সানডে মন্ডে, এবার দেখো রবিবার আমাদেরকে চেয়েছে, তাহলে এর মধ্যে দেখো আর তো কিছু হবে না এটা ছাড়া, তাহলে টোটাল কটা হলো দেখো, এনএস সমান কত হলো, 1 2 3 4 5 6 7, টোটাল হচ্ছে 7, তাই তো। এবার 7টার মধ্যে দেখো রবিবার কি কি আছে, এখানে রবিবার আছে, এই একটা দিন, এটা হতে পারে সানডে মন্ডে, বা হতে পারে স্যাটারডে সানডে, এটাও হতে পারে, তাই তো। হয় সানডে মন্ডে হতে পারে বা স্যাটারডে সানডে হতে পারে, তবেই এই দুটো দিন যদি সানডে মন্ডে হয় বা স্যাটারডে সানডে হয় তবেই সম্ভব, তাই তো। তাছাড়া কিন্তু সম্ভব নয়, বোঝা গেল রবিবার থাকার, কারণ এখানে একটা রোববার আছে, এখানে একটা রোববার আছে। তাহলে সম্ভাবনা কত হচ্ছে, এন এর মান কত হচ্ছে, 2 হচ্ছে, এই যে এই একটা। তাহলে যদি এই 53টি একটি অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনার 53টি রবিবার থাকার ঘটনা যদি এখানে এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা কি বলতে পারি, পি এ,
প্রবাবিলিটি অফ এ মানে সম্ভাবনাটা এই 53টা রবিবার হওয়ার সম্ভাবনা কি হচ্ছে, তাহলে na/ns, তাহলে na হচ্ছে 2 আর এটা হচ্ছে 7, বোঝা গেল 2/7, তাহলে এটাই হবে সম্ভাবনা, বোঝা গেল 53টা রবিবার থাকার সম্ভাবনা তাহলে 2/7। ঠিক আছে, প্রবাবিলিটির অঙ্ক কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, একটু বুঝে করলেই হবে। ছোট ছোট অঙ্ক কিন্তু একটু ট্রিকি টাইপের থাকে, ভালো করে একটু বুঝে নিলেই তোমরা প্রবাবিলিটি সম্ভাবনার অঙ্ক কিন্তু করতে পারবে। এরপর দেখো কি বলেছে, 3 এর দাগে 2 সম্ভাবনার লাস্ট অঙ্ক, এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ, পরস্পর পৃথক ও সম্পূর্ণ বলে দিয়েছে। যদি পিবি সমান 3 এর 2 পিএ, পিবি বলে দেওয়া আছে 3 এর 2 পিএ, পিবি সমান 3 এর 2 পিএ, আর পিসি সমান 1 এর 3 পিবি, পিসি সমান 1 এর 3 পিবি হয়, তবে পিসি এর মান নির্ণয় করো। আর এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ বলে দিয়েছে, তাহলে পিসি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে পিসি এই মানটা কত, ঠিক আছে, এটা কত হচ্ছে 3 এর দাগে 2, 3 এর দাগের এটা 2 নম্বরটা। তাহলে দেখো এ বি সি ঘটনা তিনটি পৃথক ও সম্পূর্ণ মানে কি আমরা বলতে পারি এখানে পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান 1, এটা বলতে পারি। ঠিক আছে, এবার এর ফর্মুলাটা কি হয় দেখো, পি এ প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পি এ ইন্টারসেকশন বি মাইনাস পি বি ইন্টারসেকশন সি, এরকম করে হয় মাইনাস পি সি ইন্টারসেকশন এ। এইবার দেখো পি এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে যে কমন যে পোরশনটা, কমন পোরশন কিছু কি আছে, কিছু নেই, কেননা এ বি সি কি বলে দিয়েছে, পৃথক ঘটনা বলে দিয়েছে, তাই তো। তাহলে পি এ ইন্টারসেকশন বি এটা 0 হয়ে যাবে, এটা ইন্টারসেকশন যতগুলো পদ আছে সেগুলো থাকবে না। ঠিক আছে, তাহলে পি এ প্লাস পিবি প্লাস পিসি এটা সমান আমরা দিচ্ছি 1। এবার দেখো যা মান বলা আছে বসিয়ে দাও, পিবি সমান 3 এর 2 পি এ, তাই তো। পিসির মানটা বের করতে বলেছে, পিসি সমান কত, এখানে 1 এর 3 পিবি, তাই তো। তাহলে এখানে বসাও পিবি সমান আবার কি 3 এর 2 পিএ, তাহলে এখানে বসিয়ে দাও পিসি, পিসি এর মানটা, পিসি সমান কত, পিসিটা চাইছে তাই তো, তাহলে এখানে পিবি এর মানটা বসাও, পিবি সমান কত 3 এর 2 পিএ, তাহলে পিসি এখানে সমান কত হচ্ছে 1 এর 3 ইনটু পিবি, তাই তো। আর 1 এর 3 পিবি মানে 1 এর 3 ইনটু তাহলে 3 এর 2 পিএ, 3 এর 2 ইনটু পিএ, তাহলে 3 3 কেটে দাও, তাহলে পিএ বাই 2 এটা হয়ে গেল। আচ্ছা এবার পিবি সমান কত 3 এর 2 পিবি সমান 3 এর 2 পিএ, তাহলে পিবির জায়গায় তুমি 3 এর 2 পিএ বসাতে পারবে, তাহলে এখানটা লিখো পিএ প্লাস পিবির জায়গায় কত 3 এর 2 পিএ প্লাস পিসি, পিসি সমান পিএ বাই 2 এখান থেকে পেলাম, তাহলে পিএ বাই 2 এটা সমান 1, বা এখান থেকে দেখো এখান থেকে যদি হিসাব করো তাহলে কত হবে, এটা 3 এর 2 আর এখানে হচ্ছে 1 এর 2, ঠিক আছে, এটা হচ্ছে 2 পিএ হয়ে যাবে, তাহলে পিএ প্লাস 3 এর 2 পিএ প্লাস 1 এর 2 পিএ মানে এটা 2 পিএ আর এটা প্লাস পিএ মানে 3 পিএ, একদম যোগ করবে তোমরা, এটা আসবে হচ্ছে 3 পিএ, এটা সমান 1, বা পিএ সমান হচ্ছে কত 1 এর 3, এটা হয়ে গেল পিএ সমান 1 এর 3। আচ্ছা এবার দেখো পিএ সমান যেটা 1 এর 3, তাহলে পিসি সমান এটা তো পিসি, তাই তো। পিসি সমান আমরা কি জানি, পিসির মানটা বের করতে বলেছে, পিসি সমান কত হচ্ছে পিএ বাই 2, তাহলে পিএ হচ্ছে মানে 1 এর 3, তাই তো 1 এর 3 এখানে বসিয়ে দাও, তাহলে 1/2 ইনটু 1 এর 3 এটা হবে 1 এর 6, তাহলে এটাই হবে উত্তর, পিসির মান বের করতে বলেছে, তাহলে পিসি সমান 1 এর 6, বোঝা গেল, ভালো অঙ্ক। তাহলে দেখো হয়ে গেল যে এখানে টোটাল যে 3 3 6 7 8 9টা কোশ্চেন, টোটাল 9টা কোশ্চেন আছে, ঠিক আছে। তো 9টা কোশ্চেন এখানে তোমাদের করিয়ে দিলাম, 9টার মধ্যে তোমাদের এখানে 6টা করতে হবে, তাই তো। 6 দুগুণে তোমাদের 12 নাম্বার থাকবে, 40 নাম্বারের মধ্যে 12 নাম্বার কিন্তু এখানে তুলতে হবে, 12 নাম্বার ছাঁকা তোমরা পেয়ে যাবে 2 নম্বরের। তো গ্রুপ 4 এর যতগুলো কোশ্চেন সব করিয়ে দিলাম, গ্রুপ বি এর কোশ্চেন আস্তে আস্তে আসবে, তো চ্যানেলটিকে দেখতে থাকো, এরপর 5 6 7 8 যতগুলো আছে সেগুলো সব করে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অঙ্কগুলো ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো,
বন্ধুদের সাথে অঙ্কগুলো শেয়ার করো যাতে তারাও প্র্যাকটিস করতে পারে। আর যদি কিছু ডাউট থাকে, কমেন্ট থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।